দেখাচ্ছি। স্যার গতদিনের রেকর্ডের অর্ধেকে সাউন্ড নাই, মানে সেকেন্ড পার্টে অল্প একটু সাউন্ড আছে, পরে আর সাউন্ড নাই। তাই? আচ্ছা আচ্ছা, ওই যে জি একটা স্যার। প্রবলেম হয়েছিল, ওই প্রবলেমের পরের পার্টটায় মনে হয় সাউন্ড নেই। আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো অনেক। আচ্ছা, ও বলছে হচ্ছে আমাদের গ্রাফটা বুঝে নেয়। বয়েলের সূত্রে ছিল কি বি সমানুপাতিক 1/p। তাহলে বয়েলের সূত্র দেখো, এখানে বি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1/p। তাহলে এখানে লেখা যায় বিপি ইকুয়াল টু হচ্ছে কে, এটা লেখা যায়। এখন দেখো আমাদের যদি এর গ্রাফ তৈরি করতে যাও, তাহলে অবশ্যই হচ্ছে বি এবং পি এর ভিতরে সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক কথাটার মিনিং হচ্ছে একটা যদি বৃদ্ধি করা হয় তাহলে অপরটা অবশ্যই হ্রাস পাবে। তাহলে দেখো যখন চাপটা এখানে ছিল তখন আয়তনটা দেখো সর্বোচ্চ ছিল, চাপটা যখন হচ্ছে গিয়ে বাড়ানো হলো আয়তনটা তখন দেখো কমে গেছে আগের তুলনায়। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো। এখন গ্রাফটা যদি আমি এভাবে অঙ্কন করি, এখানে বি, এখানে যদি আমরা ওয়ান স্যার বাই এই পি নেই। গ্রাফগুলো কি পরীক্ষায় দিবে? হ্যাঁ, পরীক্ষা অবশ্যই আঁকতে দিতে পারে। এখানে যদি বি এবং এখানে যদি 1/p নেই, তাহলে দেখো 1/p টোটালটা নেওয়া হয়েছে। গ্রাফটা তো সহজ, কঠিন তো মোটেও না। এই গ্রাফটা কি তুমি বুঝো নাই? স্যার এখানে তিন ধরনের চাপের জন্য তিন ধরনের গ্রাফ দিছে। হ্যাঁ, এটা তো তাপমাত্রার জন্য। তিনটা গ্যাসের জন্য। এখন তুমি এটা এটা মনে করো যখন টেম্পারেচার T1 স্থির ছিল তার জন্য এইটা, যখন T2 ছিল এটা তার জন্য এরকম নিলে এটা তো, এটা তো আসলে ভিন্ন টেম্পারেচারের জন্য অবস্থাটা বোঝানো হয়েছে, ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য। তোমার হচ্ছে আমাদের স্যার এখানে মান অনুযায়ী গ্রাফটা ওই রকমের হবে, মানে গ্রাফটা আঁকবো কিভাবে বুঝতে পারতাছি না। গ্রাফটা এখানে কি তুমি মান দিয়ে আঁকা হচ্ছে? এটা তো সম্পর্ক বোঝানো হচ্ছে। এটা সম্পর্কটা দিয়ে তোমার গ্রাফটা অঙ্কন করতে হবে, এটা আঁকতে না বোঝার কি আছে। সম্পর্কটা আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে একটাকে যদি বাড়াও অন্যটা কমে যাবে। তুমি এখানে সম্পর্কটা কি তা প্রকাশ করতেছে না? তুমি যখন এইখানে নিছিলা, চাপটা যখন এখানে ছিল তখন দেখো আয়তনটা সর্বোচ্চ। আবার চাপটা যখন তুমি এখান থেকে এখানে নিয়েছো মানে কি এক্স অক্ষের মান বৃদ্ধি পাইছে। তো এক্স অক্ষের মান যদি বৃদ্ধি পায় তাহলে দেখো ওয়াই অক্ষের মানটা দেখো আগের তুলনায় কমে গেছে। এটা না বোঝার কি আছে বলো? তুমি চাপের মানটা বাড়াইলা, বিয়ের মানটা কমে গেল, এই সম্পর্ক তো তাই বলে। এখানে তো তোমার ম্যাথমেটিক্স করতে বলে নাই যে হচ্ছে তুমি এরকম ম্যাথমেটিক্সে করে আসছো, তার সাথে তুমি যদি কম্পেয়ার করো এক্স এর মান 2, ওয়াই এর মান 5, এক্স এর মান 3, ওয়াই এর মান 2, এরকম তো তোমাকে করতে বলে নাই। করতে বলছে? এটা তো করতে বলে নাই। এখানে জাস্ট তোমাকে সম্পর্কটা দেখাতে বলা হয়েছে যে বয়েলের সূত্রে হচ্ছে আমাদের চাপ আয়তনের ভিতর যে সম্পর্কটা হয় সেই সম্পর্ক দিয়ে লেখচিত্রগুলো কীরকম হতে পারে সেই সম্পর্কটা দিয়ে তোমার গ্রাফটা আঁকা হয়েছে। আর এখানে T1, T2, T3 দেওয়া বোঝানো হয়েছে। ধরো আমরা ভিন্ন ভিন্ন গ্যাসীয় উপাদান হতে পারে না। T1 টেম্পারেচার আমরা এই বয়েলের সূত্রে স্থির কে থাকে, তাপমাত্রাটা স্থির থাকে। তো তাপমাত্রাটা যদি স্থির থাকে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে এটা T1 টেম্পারেচারের জন্য এরকম গ্রাফটা পাইলাম। এখন T2 টেম্পারেচারের জন্য যদি চিন্তা করি তখন দেখো এরকম এরকম পাবো তখন। আবার যদি T3-র জন্য চিন্তা করো তখন এইরকম ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য, সহজ কথায় এই তিনটা যে এরকম রেখা দেখানো হয়েছে, এই তিনটা হচ্ছে জাস্ট ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য দেখানো হয়েছে। এখন বুঝছো সময়া নাকি? তুমি চিন্তা করতেছো ম্যাথমেটিক্স করে আসছো গ্রাফ, এটাও মনে হয় সেই গ্রাফ। এটা তো ম্যাথমেটিক্সের গ্রাফ না ভাই, এটা জাস্ট হচ্ছে সম্পর্কটা দেখানো হচ্ছে। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। না বুঝতে বললো না, সত্যি করে বলো বুঝছো? না বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এটা যে আমাদের আয়তন এবং চাপের ভিতর সম্পর্ক ছিল, এখন এখানে বি এবং 1/p, টোটাল 1/pটা যদি আমরা এক্স এক্সিস বরাবর নেই, তাহলে এখন দেখো 1/p এবং বি আমরা যদি 1/p এর পরিবর্তে সাপোজ এ মনে করি, তাহলে এখন বিষয়টা হলো কেমন, সমানুপাতিক সম্পর্ক হলো না? একটা বৃদ্ধি পাইলে অন্যটাও বৃদ্ধি পাবে। তো সেজন্য হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী সমীকরণ হয়েছে। দেখো এই একটা বৃদ্ধি পাইলে অন্যটাও বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখো আমাদের পিবি ইকুয়াল টু কে, পি এবং বি এর গুণফল সবসময় কি কনস্ট্যান্ট হবে। তাই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা পিবি এর গুণফল নেই এবং এক্স অ্যাক্সিস বরাবর পি আর বি যাই নাও না কেন, তাতে হচ্ছে পি এবং বি গুণ করে সবসময় তুমি একটা কনস্ট্যান্ট, কে মানে কি কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছ। তাহলে সেই কনস্ট্যান্ট ভ্যালুটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর নেই তাহলে সেই কনস্ট্যান্ট ভ্যালুটা তো এইটা। এখানে তুমি এক্স ওয়াই যাই করো মানে এক্স এর মান বরাবর তুমি পি আর ভি যেটাই নাও না কেন সেটা তোমার চেঞ্জ, মানে যে কোনোটা চেঞ্জ করো, পি এর মান নিলে পি চেঞ্জ হবে, বি এর মান নিলে বি চেঞ্জ হবে, কিন্তু পিবি এর গুণফল কখনোই চেঞ্জ হবে না। এখানে জাস্ট এটাই বোঝানো হয়েছে। বুঝছো? জি স্যার।
এরপরে দেখো আমাদের চার্লসের সূত্রে পি সমানুপাতিক টি ছিল, বি সমানুপাতিক টি ছিল। এদের জন্য সেম লজিকে গ্রাফ আঁকা যাবে। এখান থেকে হয় কি পি ইকুয়াল টু হচ্ছে কে টি, তারপরে লেখা যায় কি বা পি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কে। আর এই সূত্রটার জন্য লেখা যায় বি ইকুয়াল টু কে টি, তারপরে লেখা যায় কি বি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কে। তাহলে এর জন্য যদি গ্রাফ তৈরি করতে যাও যে পি এবং হচ্ছে টি এর মাঝে সম্পর্কটা কেমন, পি এবং টি এর মাঝে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, একটা বাড়লে অন্যটাও বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই সম্পর্ক তাই প্রকাশ করে। আবার এখানে দেখো পি ডিভাইডেড বাই টি যদি নেই আমরা ওয়াই এক্সিস বরাবর আর এক্স এক্সিস বরাবর পি ওয়াট টি যেটাই তুমি নাও না কেন, ওই যে কনস্ট্যান্ট পি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কি কে। তাহলে পি ডিভাইডেড বাই টি যদি কে হয় তাহলে এই যে এক্স ওয়াই এক্সিস বরাবর সেই কনস্ট্যান্ট ভ্যালুটা নিলে এরকম কি এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ হবে। আবার বি এবং টি এর মাঝে যদি গ্রাফ আঁকো, বি এবং টি সমানুপাতিক সম্পর্ক, বি এবং টি হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে সেমভাবে অন্যটাও বৃদ্ধি পাবে। আর এখানেও তোমার এরকম ভি ডিভাইডেড বাই টি আসছে, আর এখানে তুমি হচ্ছে ভি আর টি যাই নাও না কেন, তাতে হচ্ছে কি আমাদের কীরকম সমান্তরাল হবে এক্স অক্ষের। এখন এখানে যেমন টি স্থির যখন ছিল তখন হচ্ছে তিনটা টেম্পারেচারের জন্য আঁকছে, এখানে স্থিরকে, এখানে স্থির হচ্ছে আয়তন, এখানে স্থিরকে চাপ। তাহলে এখানেও এরকম হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন আঁকতে পারো, এরকম মানে ভিন্ন ভিন্ন চাপের জন্য এরকম তিনটা রেখা, বুঝতে পারছো? এখানে এরকম তিনটা রেখা আঁকতে পারো ভিন্ন ভিন্ন চাপের জন্য, ভিন্ন ভিন্ন মানে যেটা স্থির সেটা যদি ভিন্ন ভিন্ন অবস্থায় স্থির রাখো, ধরো একবার রাখলা মানে যখন চাপ স্থির তখন তুমি একবার রাখলা হচ্ছে এখানে 1 অ্যাটমসফিয়ার রাখলা, 2 অ্যাটমসফিয়ার রাখলা, 3 অ্যাটমসফিয়ার রাখলা। এভাবে চিন্তা করে আসলে আমরা অঙ্কন করতে পারি গ্রাফগুলো, বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। শিওর? আর কোনো, জি স্যার। আর কার কোথায় প্রবলেম আছে বলো তো পরীক্ষার জন্য? স্যার, স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটু অনুবন্ধী ক্ষারক আর অম্লে একটু প্রবলেম ছিল, মানে ওইটার ক্রমটার একটু প্রবলেম ছিল। ক্রম বলতে হচ্ছে মানে অনুবন্ধী অম্লক্ষার বের করতে পারো না, না হচ্ছে তীব্রতার ক্রমে প্রবলেম ছিল? সে তীব্রতার ক্রম যখন সেম হবে, যখন কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় যে পরমাণু থাকবে তার জারণ সংখ্যা সেম হবে, তখন আমি ক্রম নির্ণয় করব কিভাবে? তখন হচ্ছে গিয়ে ওই কেন্দ্রীয় পরমাণুর যার আকারটা ছোট হবে, দুইটা পরমাণু ধরো ফসফরাস আর নাইট্রোজেন, এই ফসফরাসের একটা অ্যাসিড আর নাইট্রোজেনের একটা অ্যাসিড নিলে দেখবা তখন হচ্ছে গিয়ে কেন্দ্রীয় জারণ মান মনে করো আমাদের আসলো +5। এখন এখানে ফসফরাস এবং নাইট্রোজেন এই দুইটার ভিতরে আকার ছোট কার? ফসফরাসের আকারটা হচ্ছে নাইট্রোজেনের তুলনায় বড়, তাহলে আকার যার ছোট তার তীব্রতাটা বেশি হবে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, জি স্যার, বুঝছি। আচ্ছা, আমরা অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার সেটা বের করতে পারি। জি স্যার, ওটা পারি। ওটা একটু ক্রমটা একটু ওই যে সেম যখন হয় তখন একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। আর আর কারো কোনো তার প্রবলেম আছে পরীক্ষার জন্য? এবার পরীক্ষাটা কিন্তু সবাই সিনসিয়ারলি দিবা। আগের পরীক্ষাটা ম্যাক্সিমামই দেওয়া নাই, আমিও হচ্ছে একটু আমারও প্রবলেম ছিল, আমিও ভুল হয়েছে আমারও আসলে। যাই হোক এবার পরীক্ষাটা আমরা সিনসিয়ারলি দিব। এখন বলো আমাদের আর কারো কোনো প্রবলেম আছে কি না? স্যার 13 পেজের ওই যে 3 নম্বরে চার্লসের সূত্রের ইকে ইকুয়ালস টু হাফ অফ এমবিবিএস করে ওখানে লেখা আছে না, ওটা 13 পেজে কি লেখা আছে? 3 নম্বর পয়েন্টে স্যার। 3 নম্বর পয়েন্টে কি? আমি 13 নম্বর পেজে 3 নম্বর পয়েন্ট একটু বলো, মুখে বলো। আমি 3 নম্বর পয়েন্ট, এখানে তো পয়েন্ট, আবার একটু বলো। গ্যাস অণুগুলোর বেগ গ্যাসের তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা বৃদ্ধিতে অণুগুলোর গড় বেগ ও গড় গতিশক্তি বৃদ্ধি পায়, এর ফলে অণুগুলো আরো ঘন ঘন ও আচ্ছা ঠিক আছে বেশি ঠিক আছে। জোরে এখন পাত্রের এটা দেওয়ালে কি ধাক্কা দেয়। আচ্ছা বুঝছি বুঝছি, আমি পেয়েছি। এখন কি বুঝো নাই বলো এখানে, মানে এই কোশ্চেনটা বুঝো না নাকি? এই যে এর ফলে অণুগুলো আরো ঘন ঘন ও বেশি জোরে পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়, তাপ স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এটা স্যার ইকে ইকুয়ালস টু হাফ অফ এমবিএস কর ছিল না? আচ্ছা এখানে গতিশক্তি হাফ এমবিএস স্কয়ার ঠিক আছে, এখানে বলছে গ্যাস অণুসমূহের বেগ হচ্ছে গ্যাসের তাপমাত্রার উপর নির্ভরশীল। এখানে মনে করো একটা গ্যাস উপাদান আছে, হ্যাঁ, অণুগুলো এরকম ছড়িয়ে ছিটে আছে। এখন এখানে বাইরে থেকে যদি তুমি এখানে ওটা বেশি টেম্পারেচার দাও তখন ওই অণুগুলোকে আরও বেশি উত্তেজিত হবে না? অণুগুলো আরও বেশি উত্তেজিত হবে, তখন ওর মানে ছুটোছুটির পরিমাণটা বেড়ে যাবে। তখন এই গ্যাস গ্যাসীয় উপাদানটা তুমি যে পাত্রে রেখেছো সেই পাত্রের দেয়ালে কি ও বেশি আরও ধাক্কা খাবে।
কারণ ওর ছুটোছুটি পরিমাণ জি স্যার। তুমি যদি হচ্ছে গিয়ে একটু ছুটোছুটি বেশি করো, তাহলে হচ্ছে গিয়ে তুমি দেখবা হচ্ছে এখানে ধাক্কা খাচ্ছে, ওখানে ধাক্কা খাচ্ছে, এরকম না বিষয়টা। তাহলে এখানেও টেম্পারেচার বাড়ালে অণুগুলোর হচ্ছে গিয়ে গড় বেগ বলো, গড় গতিশক্তি বলো, এগুলো বৃদ্ধি পাবে। ফলে অণুগুলো আরও ঘন ঘন এবং বেশি জোরে দেয়ালে ধাক্কা দেয়। ফলে স্থির মানে চাপটা স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে। তাই এই দেয়ালে যদি ধাক্কা দেয়, তাহলে ওই দেয়ালটাকেও কী করবে, প্রসারিত করার চেষ্টা করে। অনেক সময় দেয়ালটা প্রসারিত হয়ে যায়, মানে ওর আয়তনটাকে আস্তে একটু প্রসারিত হয়ে যায়। মানে জাস্ট হচ্ছে অণুগুলোর ছুটোছুটির কারণেই ওর আয়তনটাও একটু বৃদ্ধি পায়। বলো তারপর আর কার কোথায় প্রবলেম আছে? স্যার, হুম। স্যার 94 পেজে যে চক্রগুলো দেওয়া, বিভিন্ন খাদ্য চক্রে ক্রোমিয়ামের প্রবেশ, লেডের প্রবেশ, স্যার এগুলা কি পরীক্ষার সময় কি চক্রাকারে লিখতে হবে আচ্ছা, এরকম? এইটা দেখো, চক্রাকারে লিখলে হচ্ছে গিয়ে তুমি যদি চক্রটা মুখস্থ করো, তাহলে তুমি চক্রটাই প্রবাহ চিত্রটা তুমি যদি আঁকো, প্রবাহ চিত্রটা আঁকার পরে তুমি দেখো নিজের ভাষায় 2-4 লাইন লিখতে পারবা। মানে এটা জাস্ট হচ্ছে এই যে আর্সেনিক ধাতুটা আমাদের মানুষের শরীরে, হ্যাঁ অবশ্যই চক্রটা ছবিটা আঁকলে তোমার জন্য নিজের জন্য এক্সপ্লেন করাটাও সহজ হয়ে যায়। এই যে প্রবাহ, আসলে অনেকেই বুঝতেছে না কোশ্চেন করলে হয়তো বা, ও আসলে এই প্রবাহ চিত্র কথা বুঝাইছে যে দেখো এই ক্যাডমিয়ামটা অ্যাকচুয়ালি মানুষের শরীরে কিভাবে যেতে পারে। এবং দেখো ক্যাডমিয়াম ধাতুটা পানিতে থাকতে পারে, বায়ুতে থাকতে পারে, মাটিতে থাকতে পারে। পানি আমরা গ্রহণ করি, তাহলে পানি থেকে আমরা ডিরেক্টলি পাইতে পারি ক্যাডমিয়াম ধাতুটা। আবার পানিতে কি থাকে, প্লাঙ্কটন থাকে, প্লাঙ্কটনগুলো কি মাছ খায়, মাছ আবার কি মানুষ খায়। তাহলে মাছের দেহ থেকে দেখো মানুষের শরীরে দেখো ক্যাডমিয়াম ধাতুটা প্রবেশ করতে পারে। আবার ক্যাডমিয়াম ধাতুটা মাটিতেও থাকতে পারে, মাটি থেকে আবার উদ্ভিদের শরীরে যেতে পারে, উদ্ভিদ আবার হচ্ছে কি অনেক শাকসবজি আমরা খাই, সেখান থেকে আমাদের শরীরে আবার যেতে পারে। এরপরে দেখো উদ্ভিদ আবার অনেক হচ্ছে গিয়ে গরু ছাগল, এরা হচ্ছে উদ্ভিদ খায়, আমরা গরু ছাগল খাই, গরু ছাগল থেকে আমাদের শরীরে আসতে পারে। আবার এই মানুষের শরীর থেকে কি ক্যাডমিয়াম আমাদের দূষণ করতে পারে, আমাদের পরিবেশটাকে দূষণ করতে পারে। তা এর ফলে মানুষের শরীরে যদি এই ক্যাডমিয়ামটা যায়, তখন আমাদের শরীরে কি কি প্রবলেম সৃষ্টি হতে পারে, উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে, ফুসফুসে সমস্যা সৃষ্টি হতে পারে, লিভারে ক্যান্সার হতে পারে, অস্থিরতা ভঙ্গুরতা হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, হাড়ের জয়েন্টে তীব্র ব্যথা হতে পারে, তারপর হচ্ছে মানে প্রোটেস্ট ক্যান্সার হতে পারে। সো এই প্রবলেমগুলো হতে পারে। এখন এই প্রবলেমগুলো যে হবে, কেন হবে, ক্যাডমিয়াম ধাতু যদি মানুষের শরীরে প্রবেশ করে। এখন সেই ক্যাডমিয়াম ধাতুটা তোমার শরীরে কিভাবে প্রবেশ করবে, সেই প্রবাহ চিত্রটা যদি তুমি মনে রাখো, তাহলে তো এক্সপ্লেন করা তোমার জন্য খুব ইজি হয়ে যায় যে কোন কোন ভায়া হয়ে বা কোন কোন মাধ্যমে তোমার শরীরে ক্যাডমিয়ামটা প্রবেশ করতে পারে। বুঝছি? স্যার এখানে তো তিনটা মানে আছে, ঘর আছে, যেটা কি তিনটাই মুখস্থ হওয়া লাগবে? মানে যে কোনো দুইটা শাড়ি দেখাইলে হবে না? তিনটেই। এখন তোমার যে পসিবল যে যে জায়গাগুলো থেকে তোমার শরীরে, মানুষের শরীরে হচ্ছে গিয়ে ক্যাডমিয়াম যেতে পারে, তা সেই পসিবল সকল ভ্যালুগুলোই তো তোমার দেখাতে হবে। তুমি যদি দুইটা দেখো, মার্ক দুইটার মতন পাবা। যদি 3 মার্কের জন্য কোশ্চেনটা আসে, তাহলে তোমাকে 2 দিবে। তোমার যদি পূর্ণাঙ্গটা তুমি লিখো, তুমি 3-এ 3 পাবা। যেভাবে লিখবা সেভাবেই তো মার্ক পাবা, তাই না বলো? তোমাকে তো লিখতে লিখতে তো তোমাকে কেউ বাধা দিচ্ছে না। হ্যাঁ, তোমার হচ্ছে মানে মার্ক পাইতে হচ্ছে গেলে অবশ্যই বেস্টটাই লিখতে হয়, তাই তো? এই জন্য হচ্ছে অবশ্যই ভালো মার্ক ক্যারি করতে হলে অবশ্যই মানে সম্পূর্ণটা লেখাটাই হচ্ছে বেস্ট। বলো তারপরে কার কোথায় প্রবলেম আছে? আর নেই কারো প্রবলেম? স্যার আমার একটু স্যার এই যে তক্তগুলো আছে, তক্তগুলো কি সম্পূর্ণ মুখস্থ রাখা লাগবে নাকি জাস্ট একটু ওই ভিত্তিক অম্ল আর ক্ষারকের সংজ্ঞাগুলো মুখস্থ করলেই হবে? কোনটা কোনটা বলতেছো? স্যার ওই যে আরহেনিয়াসের তক্ত, লুইস তক্ত, আচ্ছা, এই তারপরে তত্ত্ব হচ্ছে তিনজনের যে যে তক্ত আসলে আছে। এই তত্ত্বটা আসলে কনসেপ্টটা তোমার জানতে হবে। আর এদের যে উপযুক্তটা কোথায় কোথায় তুমি ব্যবহার করতেছো, কোথায় কোথায় তুমি ব্যবহার করতে পারতেছো না, এই জিনিসগুলো তোমার জানতে হবে। তত্ত্ব তো হুবহু মুখস্থ করার কিছু না, এটা আসলে তোমার বেসিক কনসেপ্টটা তো আমরা পড়াইছি, বেসিক কনসেপ্টটা তো আমরা জানি। বেসিক কনসেপ্টটা যদি আমরা জানতে পারি, তাহলে ওই অনুসারে কোনটা আরএনএস তত্ত্ব অনুসারে অ্যাসিড, কোনটা আরএনএস তত্ত্ব অনুসারে ক্ষার, সেটা আমরা এমনিতেই এক্সপ্লেন করতে পারবো। আবার কোনটা বনেস্টার রাউলি মতবাদ অনুসারে অ্যাসিড, কোনটা ক্ষার, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। সো আসল কথা হচ্ছে গিয়ে মূল কনসেপ্টটা তোমার আয়ত্ত করা। মূল কনসেপ্ট আয়ত্ত থাকলে তুমি এমনিতেই লিখতে পারবা। আর হচ্ছে সীমাবদ্ধতা, প্রযোজ্যতা হচ্ছে আমরা মানে মনে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি স্যার, বুঝছি। তারপর আমার একটা প্রবলেম ছিল যে স্যার বায়ুমণ্ডলের ট্রেস উপাদান বলতে কি বোঝায়, একবার বলছিলাম আপনাকে স্যার এমসিকিউতে।
এই 107 পেজে। 107। আচ্ছা, জি আমার এটা স্যার। দেখা হয় না। ট্রেস উপাদান বলতে হচ্ছে গিয়ে, দাঁড়াও 1 মিনিট, আমার খেয়াল ছিল না, পরে তুমি আমার মনে করাওনি কেন? হুম। স্যার আপনি বলছিলেন যে আপনি পরের দিন বাড়ি এসে দেখাইবেন, তারপর আমি আর বলি আমি না, বাড়িতে সেদিন ছিলাম, এক্সাম আমি ছিল। বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আসছি, এটা ভুলে গেছি। তোমার উচিত ছিল না আমার একটু মনে করাই দেওয়া, বলো? হুম। উচিত ছিল না কিনা বলো? আচ্ছা, ট্রেস উপাদান না? আচ্ছা, ট্রেস উপাদান এখানে দাঁড়াও, অ্যান্সারটা কি দিচ্ছে তাহলে আমি বুঝতে পারবো অনেক। দুই হচ্ছে ঘ অ্যান্সার দিয়েছে, নাইট্রাস অক্সাইড। বায়ুমণ্ডলের ট্রেস উপাদান, ট্রেস মুখ্য বা গৌণ, এই দুইটার একটা ওকে বোঝানো হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম, অনেস্টলি স্পিকিং আমার মনেই ছিল না। এই যে তুমি ট্রেস উপাদানের কথা বলছো না, এখন আমার জিনিসটা মনে পড়ে গেছে। হ্যাঁ, এর আগ শোনো, ট্রেস উপাদান মানে হচ্ছে, দেখো এখানে স্পেসিফিকভাবে লেখা আছে। ট্রেস বলতে ইংলিশ নাম যেখানেই পাবা সেখানেই একটু পড়ার চেষ্টা করবা। খুব স্বল্প পরিমাণে যেটা থাকে তাকে ট্রেস উপাদান বলে, দেখছো? খুবই স্বল্প জি পরিমাণে যেটা স্যার। থাকে তাকে ইংলিশে ট্রেস উপাদান বলে। তাহলে এই যে দেখো, ট্রেস উপাদান হচ্ছে যে নাইট্রাস অক্সাইড, বুঝতে পেরেছো? তাহলে ওখানে নাইট্রাস অক্সাইডটা হচ্ছে ট্রেস উপাদান, মুখ্য উপাদানও না আর হচ্ছে গৌণ উপাদানও না। এছাড়া যে উপাদান আছে যেটা খুবই স্বল্প পরিমাণে থাকবে, সেটাকে আমরা এখানে বলছি কি খুব স্বল্প পরিমাণ, খুব স্বল্প পরিমাণকে আমরা ট্রেস উপাদান বলি, বুঝছি? আমি সরি, আসলে জি তুমি স্যার। আসলে বলছো আমার, এই যে তুমি এখন ট্রেস উপাদান উচ্চারণ করছো পরে আমার মনে পড়ে গেছে যে এটা তো আমাকে কেউ একদিন জিজ্ঞেস করছিল, কিন্তু অনেস্টলি স্পিকিং আমি ভুলে গেছিলাম। আমি চেষ্টা করি আসলে মনে থাকলে আসলে সলিউশন দেওয়ার, আর তোমরা একটু বলবা, হ্যাঁ? আমি বিরক্ত হই না। অবশ্যই হচ্ছে গিয়ে দেখা যায় আসলে আমি একটু ব্যস্ত থাকি, আর তোমরাও বুঝো। দেখা যায় এখন একটা কথা বলছো, মুহূর্তের ভিতর হয়তো বা ভুলে যাই, আবার বাসায় যখন আসি তখন একটু আমাকে মনে করাই দিলে জিনিসটা হচ্ছে গিয়ে আমরা সলিউশন দিতে পারি। কিন্তু আসলে ধরো আমি বাসায় নেই, বাইরে বসে বললাম আমি বাসায় গিয়ে তোমাকে সলিউশন জানাবো অনেক, কিন্তু হচ্ছে গিয়ে বাসায় এসে আর মনে থাকলো না, তখন তুমি মনে করলা স্যার আমাকে ইগনোর করলো। এরকমটা চিন্তা করবা না আসলে, এমনটা আমি করি না। অবশ্যই হচ্ছে গিয়ে আমার মনে থাকলে আমি নিজ থেকেই দেই, আর ভুলে গেলে সেটা একটু তোমাদের দায়িত্ব নিয়ে একটু মনে করাই দেওয়ার চেষ্টা করবা। আমি একটু আসলে, তোমার এটা 15 দিন আগের একটা কোশ্চেন, আসলে আমি লজ্জিত। 15 দিন আগে আসলে আমার আসলেই মনে ছিল না, এটা তোমার উচিত ছিল মনে করাই দেওয়া। যাই হোক, এটা হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে মনে করাই দিবা, এরকমটা আর করবা না কখনোই। বলো তারপর আর কার কোথায় প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমরা কি মেইন পড়ায় যেতে পারি? নাই প্রবলেম না? আচ্ছা, আসবি হচ্ছে, একটু বলো তুমি আসলে কোন পর্যন্ত হচ্ছে বুঝো না, অঙ্কগুলো বুঝতে পারোনি তাই না? স্যার একটা অঙ্ক পর্যন্ত পাইছি, কোনটা আর বাকিগুলা একটু সমস্যা ছিল। কোন থেকে পেয়েছো? মানে সমস্যা না, আমি করছি, মানে তুইলা নিছি, এটা তো বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারলি তো জি আলহামদুলিল্লাহ, স্যার। তারপর তো আর লাগে না, বুঝতে পারলি তো হইলো। ওকে, এখন হচ্ছে আমরা আজকে ক্রম থেকে শুরু করব। তুমি এখন সুস্থ আসবি? জি স্যার, সুস্থ, একটু কাশি আছে এই তো। আচ্ছা। আচ্ছা, রূপার কি অবস্থা? ক্লাস হচ্ছে কি করতে পারতেছো না নেটে অনেক প্রবলেম দিচ্ছে তোমাকে? রূপা মেবি শুনতে পারতেছে না। ওকে, দেখো আমরা হচ্ছে আজকে কর্ম শিখব। প্রথম কর্ম বিক্রিয়া, দ্বিতীয় কর্ম বিক্রিয়া, রাশিমালা প্রতিপাদন করা শিখবো আগে। দেখো আমাদের হচ্ছে প্রথম কর্ম বিক্রিয়ার ক্ষেত্রে আগে প্রথম কর্ম শিখব। প্রতিপাদনগুলো একটু দেখো, যদিও প্রতিপাদনগুলো আসার চান্স কম, তারপর আমরা একটু প্রতিপাদনগুলো দেখার চেষ্টা করি। মানে এইটা হচ্ছে আমাদের মূল ফরম্যাট, খেয়াল করিও। মানে বিক্রিয়ার কর্ম যখন এক্সপ্লেন করতে যাব, এটা হচ্ছে আমাদের মূল ফরম্যাট। হ্যাঁ, তাহলে প্রথম কর্ম বিক্রিয়ার জন্য আমরা কি লিখতে পারি? প্রথম কর্ম বিক্রিয়ার জন্য এন এর মান কত হবে? 1 হবে। তাহলে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি সমানুপাতিক সি টু ডি পাওয়ার কত? 1। এটা আমরা লিখতে পারি নাকি? তাহলে হচ্ছে প্রথম কর্ম বিক্রিয়ার ক্ষেত্রে মূলত হয় কি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক সি। এটা হচ্ছে আমাদের প্রথম কর্ম বিক্রিয়ায়।
এখন প্রথম করব বিক্রিয়ার রাশিমালা যদি আমরা প্রতিপাদন করতে যাই, দেখো আমরা কিভাবে করব। একটু যত্ন সহকারে কেয়ারফুলি শুনবা, অনেক বড় ইকুয়েশন, আমরা প্রুভ করতে একটু টাইম লাগবে, সেক্ষেত্রে মানে কোনো লাইন যাতে মিসিং না হয়, একটু সেটার প্রতি সিনসিয়ার থাকবা। আমরা একটা রাসায়নিক বিক্রিয়ায় কী কী পাই? বিক্রিয়ক পাই এবং উৎপাদ পাই। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কটা বামে থাকে, উৎপাদটা ডানে থাকে। সো বিক্রিয়ক নিলাম, উৎপাদ নিলাম। প্রাথমিক অবস্থায় যখন ইনিশিয়াল অবস্থায় টি ইকুয়াল টু 0 দ্বারা বোঝানো হয়েছে যখন হচ্ছে সময়, টি দ্বারা টেম্পারেচার না কিন্তু সময়, ছোটো হাতের টি দ্বারা সময়কে বোঝানো হয়। সময় যখন 0 মানে মোটেও সময় অতিবাহিত হয় নাই, তখন টোটালটাই তোমার কি বিক্রিয়ক, তখন উৎপাদের পরিমাণটা কি 0। তাহলে সেই টোটালটা যে বিক্রিয়ক, সেই বিক্রিয়কের পরিমাণটাকে আমরা ছোটো হাতের এ ধরলাম। বুঝতে পেরেছি? এখন টি ইকুয়াল টু টি, টি ইকুয়াল টু টি বলতে রূপা কিছুই শুনতে পাচ্ছে না। ক্লাস শুনতে পাচ্ছ? ক্লাসের কোনো কথা শুনতে পাচ্ছ না পাচ্ছ না? এরকম অন্য কারো প্রবলেম হচ্ছে? না স্যার। না স্যার, স্পষ্ট শোনা যাইতেছে। রূপা কি শুনতে পাচ্ছ না পাচ্ছ না এখনো? আসলে গ্রামে বসে করে তো নেটে একটু প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। শুনতে পাচ্ছে না মনে হয় এখনো। আচ্ছা তুমি আবার হচ্ছে লিভ নিয়ে জয়েন, শুনতেই তো পাচ্ছে না। তোমরা আগে ওর একটু লেখো তো যে লিভ নিয়ে জয়েন করতে বলো। লিজা ওরে একটু বলো লিভ নিয়ে জয়েন করতে বলো, এখন দেখো শুনে কিনা। আচ্ছা স্যার। আচ্ছা দেখো এখানে হচ্ছে আমরা ইনিশিয়াল অবস্থায় হচ্ছে বিক্রিয়ক নিলাম টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0-র পরে যখন 0 ছিল তখন টোটালটাই আমাদের কি ছিল? বিক্রিয়ক ছিল। তখন উৎপাদের পরিমাণ তো ছিল না, কারণ যখন তুমি একটা পাত্রে এ এবং বি যদি বিক্রিয়ক নাও, এখন পর্যন্ত বিক্রিয়া সম্পূর্ণ করো নাই, তার মানে কি টোটালটাই কি বিক্রিয়ক হিসাবে আসে না? এ এবং বি বিক্রিয়া করার পরে আমাদের উৎপাদ তৈরি হবে, তাই তো? তাহলে এ এবং বি মিক্সড হওয়ার পরে আমরা উৎপাদটা পাবো। তাহলে অবশ্যই হচ্ছে ইনিশিয়াল অবস্থায় টি ইকুয়াল টু 0 যখন, তখন টোটালটাই আমাদের বিক্রিয়ক, উৎপাদ তখন কত? উৎপাদের পরিমাণটা হচ্ছে তখন 0। এখন একটা নির্দিষ্ট সময় টি ইকুয়াল টু টি, টি দ্বারা এই টি দ্বারা বোঝানো হয়েছে একটা সময়, সেটা 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, যে কোনো একটা সময়কে বোঝানো হয়েছে। টি ইকুয়াল টু টি সময়ে আমাদের এই বিক্রিয়কের পরিমাণটা কি কমে যাবে। কতটুকু কমে যাবে? মনে করলাম এক্স পরিমাণ কমে যাবে, তাহলে এ থেকে সেটা কি বিয়োগ হবে। যতটুকু কমবে সেইটা কি উৎপাদে পরিণত হবে। কথাটার মানে বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো? এই চ্যাপ্টারে এই জি কনসেপ্টটা স্যার। প্রচুর পরিমাণে কাজে লাগবে। সামনে যখন আমরা কেপি কেসিপ করব তখনও এই কনসেপ্টটা প্রচুর পরিমাণ কাজে লাগবে। একটা বিক্রিয়া ইনিশিয়াল অবস্থায় টোটালটাই বিক্রিয়ক হিসাবে থাকে, তাহলে এখানে টোটালটাই বিক্রিয়ক হিসাবে আছে, উৎপাদ তখন কি 0। একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে এই বিক্রিয়কটা কি হবে? কমে যাবে। বিক্রিয়কটা কমে যাবে, কতটুকু কমে যাবে? মনে করে নিলাম এক্স পরিমাণ কমে যাবে। তাহলে যতটুকু কমবে সেটা কি আমরা কিভাবে পাবো? মানে ওই যে আমাদের প্রাথমিক অবস্থায় যে ঘনমাত্রাটা ছিল ওইটা থেকে যতটুকু উৎপাদ হয়েছে সেটা বিয়োগ করলেই তো আমরা এখন পাবো যে কতটুকু বিক্রিয়ক এখনো আছে। তাহলে উৎপাদ কত? এক্স পরিমাণ উৎপাদ তৈরি হলো। তাই এই যে এক্স পরিমাণ উৎপাদ তৈরি হয়েছে সেটা কোথা থেকে আসছে? বিক্রিয়ক থেকে আসছে, সেজন্যই এ থেকে সেটা আমরা বিয়োগ করেছি। আমরা কি বুঝতে পারছি? স্যার আবার একটু বলেন। আচ্ছা, প্রাথমিক স্টেজে দেখো আমাদের যেটা থাকে টোটালটাই হচ্ছে কি বিক্রিয়ক। তাহলে টি ইকুয়াল টু যখন 0 সেকেন্ড সময়, তখন টোটালটাই আমাদের বিক্রিয়ক হিসাবে আছে নাকি? টোটালটা বিক্রিয়ক হিসাবে আছে মানে হচ্ছে আমরা ধরে নিলাম সেই বিক্রিয়কের মোল সংখ্যা কত? এ। তাহলে আমরা ইনিশিয়াল স্টেজে হচ্ছে মনে করলাম বিক্রিয়ক আছে এ, উৎপাদ কত? 0। তো উৎপাদের পরিমাণ এখানে 0। এর পরবর্তী অবস্থায় হচ্ছে আমরা ধরো টি ইকুয়াল টু টি সময় যদি চিন্তা করি, তখন একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কি, এই যে দেখো আমরা এ বি যখন বিক্রিয়ক নিয়েছিলাম, টোটালটা বিক্রিয়ক ছিল, যখন এরা বিক্রিয়াটা সম্পূর্ণ হলো এই বিক্রিয়কটা থেকে কি আমরা একটা উৎপাদ পাবো, তাই তো? তাহলে একটা উৎপাদ যদি পাই, তাহলে সেই উৎপাদটা কোথা থেকে আসলো বলো? এই বিক্রিয়ক থেকে আসলো। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা আমরা যে প্রবাহ চিত্র পড়েছিলাম, প্রাথমিক স্টেজে টোটালটা কি থাকে? বিক্রিয়ক থাকে। আর উৎপাদ তখন কি থাকে? 0 জায়গায় 0 থাকে। আস্তে আস্তে কি বিক্রিয়ক কমতে থাকে, উৎপাদ কি বাড়তে থাকে। এরকম পড়ছিলাম না একটা গ্রাফের মতন? বিক্রিয়ক হচ্ছে কমতে থাকবে, উৎপাদ বাড়তে থাকবে, একটা সময় রাসায়নিক সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাবে। তো এই অবস্থাটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। তাহলে দেখো প্রাথমিক স্টেজে টোটালটাই বিক্রিয়ক ছিল, উৎপাদ তখন 0 ছিল।
একটা সময় কি হয়, বিক্রিয়কটা কমতে থাকে, উৎপাদটা বাড়তে থাকে। উৎপাদ কতটুকু বাড়ে, যতটুকু বিক্রিয়ক কমে। তাহলে আমরা মনে করে নিলাম যে বিক্রিয়ক থেকে এক্স পরিমাণ কমে গিয়েছে, তাহলে সেই এক্স পরিমাণ কমে কোথায় যাবে, উৎপাদে যাবে। তাহলে সেটাই এখানে করা হয়েছে, বিক্রিয়ক থেকে হচ্ছে আমাদের এ মাইনাস এক্স করা হয়েছে এবং উৎপাদটা কত করা হয়েছে, এক্স করা হয়েছে। বুঝছি এখন? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে প্রথম কর্ম বিক্রিয়ার ক্ষেত্রে এই যে এখানে সি ছিল না, সি বলতে কি আমরা ঘনমাত্রাটাকে বুঝি। তাহলে এখন লিখতে পারি কি, প্রথম কর্ম বিক্রিয়া অনুসারে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক কি এ মাইনাস এক্স। এ মাইনাস এক্স টু ডি পাওয়ার, যেহেতু প্রথম কর্ম বিক্রিয়া, তাহলে ওখানে কি এন এর পরিবর্তে আমরা কত, অন লিখতে পারি। তাহলে এইটা কি আমাদের বিক্রিয়ক না, তা বিক্রিয়ক এখন কত আছে, এ মাইনাস এক্স। তাহলে সেই এ মাইনাস এক্সের উপরে পাওয়ার হচ্ছে অন। তো এটাকে আমরা এখন কি লিখতে পারি দেখো, dx ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসো, কে অন নামে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম, এ মাইনাস এক্স। এটা কি বুঝছি এতটুকু? জি স্যার বুঝছি। আচ্ছা রূপা, এখন কি শুনতে স্যার পাচ্ছ? স্যার পাওয়ারটা অন লিখলেন কেন? এই যে প্রথম ক্রম, আমাদের মূল ইয়া কি, প্রথম ক্রম। প্রথম ক্রম ও, হলে আচ্ছা। আমাদের দেখো এখানে সি টু ডি পাওয়ার এন ছিল। সি টু ডি পাওয়ার এন মানে কি, প্রথম ক্রমের জন্য আমাদের এই যে এন এর মানটা কত হবে, অন। দ্বিতীয় ক্রমের জন্য এন এর মানটা কত হবে, 2 হবে। আচ্ছা রূপা, কি এখন শুনতে পাচ্ছ? মেবি শুনতে পাচ্ছে না। জি স্যার, এখন শোনা আচ্ছা ঠিক, ওকে ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো আমি আরেকবার একটু রিপিট করি। দেখো আমাদের হচ্ছে প্রথম কর্ম বিক্রিয়ার জন্য আমরা নর্মালি যে কোনো বিক্রিয়ার জন্য এরকম ডিএক্স ডিভাইডেড বাই ডিটি সি টু ডি পাওয়ার আমরা এন লিখতে পারি, এই যে সি টু ডি পাওয়ার এন লিখতে পারি। যখন প্রথম কর্ম বলবে তখন এই এন এর পাওয়ার কত হবে, অন হবে। এই সিটা কি, এই সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রাটা হচ্ছে আমাদের সি, মানে বিক্রিয়কের যে ঘনমাত্রা পরিবর্তিত হয়ে কতটুকু হয় সেটা হচ্ছে সি এর পরিমাণ। এখন দেখো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া জানি কি, বিক্রিয়ক থেকে উৎপাদ পাই। তাহলে আমরা প্রাথমিক স্টেজে বিক্রিয়কটা এ ধরে নিলাম, উৎপাদ তখন 0। একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর সেই বিক্রিয়ক থেকে এক্স পরিমাণ কমে যাবে। তো এক্স পরিমাণ কমে গেলে সেই এক্স পরিমাণ কি, উৎপাদ হবে। তাহলে এখন বিক্রিয়কের পরিমাণটা কত, এ মাইনাস এক্স। তাহলে আমরা লিখতে পারি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক হচ্ছে এই যে সি, সি ছিল কি বিক্রিয়কের পরিমাণ, তাহলে বিক্রিয়ককে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স টু ডি পাওয়ার ওয়ান। টু ডি পাওয়ার ওয়ান কেন, কারণ এটা আমরা প্রথম কর্ম বিক্রিয়া পড়তেছি, প্রথম কর্ম বিক্রিয়া সমীকরণ বা রাশিমালা প্রতিপাদন করতেছি, সেক্ষেত্রে এইখানে এন এর মানটা আমরা ওয়ান লিখেছি। তো এই সমানুপাতিকের পরিবর্তে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো, কে ওয়ান নিয়ে আসলাম। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান এ মাইনাস এক্স। এতটুকু বুঝছি হয়তো বা সবাই নাকি? জি স্যার। আচ্ছা এখন এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, দেখো আমাদের আগের লাইনটা আবার একটু এখানে রিপিট করে নিয়ে আসি। আগের লাইনটা আমাদের এটা ছিল, ঠিক আছে। এখন দেখো এখানে এক্স আছে না, এক্স, এক্সের সাথে এক্সের টার্মটা যদি আমরা নিয়ে আসি, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই কি এ মাইনাস এক্স ইকুয়াল টু কি কে অন ডিটি লিখতে পারি, পারি কি না বলো? জি স্যার। স্যার। আচ্ছা এখন শোনো, তোমরা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্সে হয়তো বা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখনও করোনি, তোমরা ইয়াতে মেবি হচ্ছে ভেক্টরে তো করেছো, স্যার করছি। ম্যাথও স্যার, করেছো, করছি তো। ম্যাথও করছো, তাহলে তো ভালোই। ম্যাথে যদি ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করো তাহলে তো হলোই। এখন এই যে আমাদের টার্মটা আছে, একে হচ্ছে গিয়ে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে মনে করো, তো 1 নংকে এখন আমরা সমকলন করব, সমকলন করে পাই। সমকলন মানে হচ্ছে ইন্টিগ্রেশন আমরা করব, তাহলে ডিএক্স এ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কিয়ন, যেহেতু ধ্রুবক তাহলে আমরা হচ্ছে গিয়ে সমকলনের পাশে করব কাকে, ডিটিকে। এখন দেখো এখানে আমাদের হয় কি, এখানে মূলত হলো এটা ডিএক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে কে ওয়ান ডিটি। তাহলে আমরা সমকলনের এরকম একটা সূত্র শিখেছিলাম যে 1/x-কে যদি হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করি তাহলে ln x পাই, আর ln x-কে যদি ডিফারেন্সিয়েট করি 1/x পাই। এই সূত্রটা কি জানি ম্যাক্সিমামে?
লন এক্সকে যদি না, স্যার। লন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি, এটা একটা সূত্রে পড়বা ম্যাথমেটিক্সে, লন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1/x পাবো। আর 1 তাহলে স্যারের বইয়ে পাইছি না। হ্যাঁ, জি স্যার। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনের উল্টাই হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে আমরা ইন্টিগ্রেশন করেছি, তাহলে দেখো লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে যদি 1/x পাই, তাহলে 1/xকে ইন্টিগ্রেশন করলে কি লন এক্স পাবো। বুঝছি এটা? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো এখানে আমাদের এক্সটা আছে কি, এই এক্স হচ্ছে টোটালটা a মাইনাস এক্স না? তাহলে আমাদের কি এখানে আছে কি 1/x, এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় আমাদের মনে মনে ধরে নিতে হচ্ছে এক্স ইকুয়াল টু কি a মাইনাস এক্স, এই টোটালটা হচ্ছে কি এক্স এর মান। তাহলে আমরা লিখতে পারি কি লন এম এক্স, তাহলে এক্স কি a মাইনাস এক্স। বুঝছো বিষয়টা? জি স্যার। স্যার এক্স এর পরিবর্তে আবার এক্স মানে a মাইনাস এক্স এর পরিবর্তে x ধরছি, কেন অন্য কিছু ধরতে পারতাম না? না, আমি তো এই সূত্রের সাথে কম্পেয়ার করাচ্ছি, তোমাদের একটু বুঝো। ওখানে আমরা সূত্র জানি কি 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x পাই। এখন তোমার এখানে তো 1/x নাই, তোমার আছে 1/a মাইনাস এক্স, তাই না? তাহলে এখানে পাবো কি ln a মাইনাস এক্স। জি স্যার। বুঝছো আমি কি বুঝাতে চেয়েছি? জি স্যার বুঝছি। ওকে, এখন খেয়াল করো, এরকম সিচুয়েশন যেহেতু এটা আমাদের হচ্ছে গিয়ে দেখো কি এটা আমাদের হচ্ছে গিয়ে এক্স না, তখন এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এই a মাইনাস এক্সকে। ঠিক আছে, যখন এখানে এক্স ছাড়া অন্য কিছু টার্ম থাকবে, এখানে তো অন্য কিছু টার্ম আছে, এক্সের জায়গায় কি আছে a মাইনাস এক্স, তখন ওই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে a মাইনাস এক্সকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, দেখো d/dx a মাইনাস এক্স, একে যদি ডিফারেন্সিয়েট করি, এ তো ধ্রুবক, তো এটা আসলে আর থাকবে না। তাহলে হচ্ছে আমাদের মূলত ডিফারেন্সিয়েট করতে হচ্ছে মাইনাস এক্সকে। তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই? 1 পাই। তাহলে এখানে আসলে মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত? -1 পাবো। বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা। আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি এখানে আরেকটু ডিটেলসলি লিখে বর্ণনা করি। দেখো আমরা হচ্ছে গিয়ে নর্মালি 1/x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ln x পাবো, কিন্তু এখানে আমাদের হচ্ছে গিয়ে 1/x নাই, আছে 1/a মাইনাস এক্স। 1/a মাইনাস এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে অবশ্যই ln a মাইনাস এক্স পাবো, কারণ এক্স এর জায়গায় আছে কি a মাইনাস এক্স, তাহলে এখানে কি সেই এক্স এর জায়গায় কি a মাইনাস এক্স হবে। এতটুকু বুঝছি? জি স্যার। এরপরে দেখো আমাদের এখানে যদি এক্স থাকতো তাহলে তো সূত্র অনুসারে এখানেই শেষ হয়ে যেত, কিন্তু এক্স এর জায়গায় কি আছে a মাইনাস এক্স, তাই না? এই এক্স এর জায়গায় আমাদের কি কনসিডার করতে হচ্ছে a মাইনাস এক্স নাকি? তাহলে এরকম এক্স ছাড়া যদি অন্য কিছু টার্ম থাকে সেই টার্মটাকে আমাদের